ভাবুন, আপনি একজন খুব দুর্বল ছেলে এবং হঠাৎ আপনার মধ্যে ড্রাগনের শক্তি এসে যায়। তারপর সবাই আপনার ক্ষমতা দেখে অবাক হয়ে যায়। এটি একটি ড্রাগন এবং মনস্টারের গল্প, যাদের আত্মা আমাদের নায়কের ভিতরে আছে। মনস্টার আমাদের নায়ককে মেরে ফেলতে চায় এবং ড্রাগন তার জীবন রক্ষা করতে চায়। একদিন একটি মেয়ে গুন্ডার হাত থেকে পালাতে পালাতে তাদের এলাকায় চলে আসে। আর এদিকে আমাদের ডকচু তার ক্যাফেতে বসে গ্রাহকদের পুরোনো সুরভিদের গল্প শোনাতে ব্যস্ত ছিল। সে তার পাশে বসা বন্ধু জিফেং এর দিকে তাকাতে বলে উঠল, 1 মিনিট, তার মানে তোমার কথা অনুযায়ী তুমি সেই টিউনের বংশধর যে ড্রাগন রাজাকে মেরেছিল? কি? আরে নেকড়া, আমি রোজ এখানে শুধু এই জন্যই আসি যাতে সবাইকে মনে করে দিতে পারি যে তোর কোনো স্পিরিচুয়াল এনার্জি নেই, আর তুই শুধু একটা নেকড়া আর শুধু মিথ্যা কথা বলিস। এই কথা শুনে ডকচু তাকে বলল, আরে তুই জানা, আমি তার শক্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই সময় তার চোখ ক্যাফের মালকিন অর্থাৎ তার মায়ের উপরে পড়ে, যিনি তার পেছনে দাঁড়িয়েছিলেন। তিনি চোখ বড় করে তাকে বলেন, আবার শুরু হয়ে গেছে। আচ্ছা, আজ কোন গল্প শোনাচ্ছিস বলতো? উত্তরে সে সঙ্গে সঙ্গে বলল, আরে মা, তুমি একদম ঠিক সময় এসেছো। আরে এই বেচারাদেরকে একটু বলো তো যে আমি মিথ্যা বলি না। বলো না মা, বলো বলো, তাড়াতাড়ি বলো। এই কথা শুনে তার মা একটি চামচ তুলে তার মাথায় মারেন। কিছুক্ষণ পর ডক্টর জিফেং এর সাথে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করে, জানি না বন্ধু, আমার মা আমার সাথে কেন এমন করে, আগে থেকে আরো বেশি বদরাগী হয়ে গেছে। এর সাথে সে এও বলে, আর তুই সারা রোজ রাতে ক্যাফেতে অর্ডার দিতে চলে আসিস, আরে তোর এতটা বুদ্ধি হয় না যে এখন মাঝরাত? এর উত্তরে জিফেন তাকে বলল, দেখ ভাই, আমার কাছে আর কোনো উপায় নেই। আমার পরিবার টিউন একাডেমির একজন প্রশিক্ষকের জন্য অপেক্ষা করছে। ডক্টর তৎক্ষণাৎ বলল, আরে এবারে পরীক্ষা তো তাড়াতাড়ি হচ্ছে কেন? আর শোনা যাচ্ছে যে ইউডেমন টেম্পল আমাদের গ্রামে গুপ্তচর পাঠিয়েছে, এটা কি সত্যি? এর উত্তরে জিফেন তাকে জানায়, জানি না, তবে অনেক লোক এমন বলেছে। আর যেখানে 10 বছর আগের যুদ্ধের কথা শুনেছি, ড্রাগন রাজা হেরে গিয়েছিল, কিন্তু সে এখনো বেঁচে আছে, আর তখন থেকে ইউডেমন টেম্পল ফিরে আসার সুযোগ খুঁজছে। হয়তো এই কারণে টিউন একাডেমির পরীক্ষা এবার তাড়াতাড়ি রেখেছে। আর হ্যাঁ, আরেকটা কথা, গ্রামে গুপ্তচরও থাকতে পারে। এই কথা শুনে ডক্টর সিনেমার ভঙ্গিটি উত্তর দিল, এটা আমার জীবনের শেষ সুযোগ, কারণ নায়করা সবসময় যুদ্ধেই জন্ম নেয়, বুঝলি? আর এবার আমার পালা যে আমি আমার স্বপ্ন সত্যি করব। ব্যাস, আর কি ছিল? এই কথা শোনা মাত্র জিফেং তাকে একটা থাপ্পড় মেরে বলল, আরে ও বাংলার একটা সুপারস্টার, তাও সেই লোক যার কিনা স্পিরিচুয়াল এনার্জি নেই। একটা কথা বল, সে কি করে নায়ক হবে যার কোনো স্পিরিচুয়াল এনার্জি নেই? তোর কি মনে হয় এই পরীক্ষা তো সহজ হবে? আরে এতে তো তোর মরার সম্ভাবনা 30%, আর আমার যা মনে হয় তোর মতন লোকদের তো মরা নিশ্চিত। এই কথা শুনে ডক্টর উত্তর দিল, হলো তোর, দেখ এবার আমি তো কেমন শক্তি দেখাই। এর সাথে সে তার স্পিরিচুয়াল এনার্জি ব্যবহার করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু বেচারা প্রতিবারে ব্যর্থ হয়। এটি দেখে জিফেং হেসে বলল, ওহো, আমার বাবুটা টায়ার্ড হয়ে গেছে। আরে তোর এই নাটক আমি 100 বারেরও বেশি দেখেছি। এই সময় তারা কিছু ছায়া দেখতে পায়, যেগুলোকে জিফেং ইউডেমন টেম্পলের গুপ্তচর বলে মনে করে। এই কথা শুনে ডক্টর তার দিকে কিছু জিনিস ছুঁড়ে মারতে মারতে চিৎকার করে বলে যে অবশেষে আমার স্বপ্ন সত্যি হতে চলেছে, এবং পরের মুহূর্তে সে সেখান থেকে পালালো। এরপর সে একটি গাছের উপর উঠে 4টি ছায়া দেখতে পায় এবং হিসাব করে যে আমি 4টি ছায়া দেখেছি, মানে এরা নিশ্চয় কাউকে তারা করছিল। এর সাথে সে 3জনকে দৌড়াতে দেখে গাছ থেকে লাফিয়ে তাদের পিছু নেয়। দৌড়াতে দৌড়াতে সে জঙ্গলে একটি সবুজ রঙের উজ্জ্বল জিনিস দেখতে পায়, যেটি দেখে সে অবাক হয়ে যায় আর ভাবে, আরে এটা কি জিনিস? আমি এমনটা আগে কখনো দেখিনি। হতে পারে এরা কোনো টেম্পলের সদস্য। সে দ্রুত সেই আলোর দিকে দৌড়ায় এবং সেখানে পৌঁছে সে দেখতে পায় যে একটি মেয়ে সেই সবুজ আলোর মাঝখানে দাঁড়িয়ে আছে। আর ঠিক তখন সে 3জনও তার কাছে পৌঁছে যায়। এর মধ্যে একজন বলে, আরে ও বোকা মেয়ে, জানিস কতক্ষণ ধরে তোর পিছু করছি? এবার কি গোল্ড মেডেল নিয়েই ছাড়বি? এর সাথে একটি মেয়ে গাছ থেকে নেমে আসে এবং বলে, এটা একটি গোপন মিশন, আর নামে কোনো ভুল হওয়ার সুযোগ নেই। শিকার কে আর শিকারী কে, এটা তো সাসপেন্স। আর যদি তোমাদের মনে হয় যে এখানে এসে তোমরা আমাকে ধরে ফেলবে, তাহলে এটা তোমাদের স্বপ্নই থেকে যাবে বন্ধুরা। এই কথা শুনে তারা 3জন তার উপর আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক তখনই ডকচো হঠাৎ করে চিৎকার করতে করতে সেখান থেকে দৌড়াতে শুরু করে। আসলে সেই জায়গায় একটি মারাত্মক ট্রাপ বিছিয়ে রেখেছিল। এই কারণে সে চিৎকার করে বলল, পাগলের দল, এসব ট্রাপ কে পেতেছে? আর দৌড়াতে দৌড়াতে সে সোজা সেই মেয়েটির উপরে গিয়ে পড়ে যে ট্রাপ বিছিয়েছিল। এরপর সে উঠে সোজা সে 3জনের উপর চিৎকার করে বলল, লজ্জা করে না? একা একটা মেয়ের উপর 3জন মিলে আক্রমণ করছিস, আর তোরা কি ছোট বাচ্চা নাকি? আর এটাই তোদের পুরুষত্ব? ও, এবার বুঝলাম, তোরা নিশ্চয় সেই ইউডেমন টেম্পলের গুপ্তচর, আর তোরা এই বিপজ্জনক ট্রাপ বিছিয়েছিস। এর মধ্যে একজন কিছু বলতে চাচ্ছিল, ঠিক তখন ডক্টর তাকে থামিয়ে দিয়ে বলল, মাঝখানে কথা বলিস না ফাজিলের দল। পরের মুহূর্তে সে মেয়েটির দিকে ঘুরে বলে, হ্যাঁ গো, কি মনে হয় আপনার? একদম হিরোর মতো দেখতে যাচ্ছে না আমাকে? আপনি একদম চিন্তা করবেন না, আমি সব সামনে নেব। তারপর সে 3জনকে বলে, আরে ও চোর মারার মতো নেড়ারা, যদি নিজের জীবন প্রিয় হয়
তাহলে এখন এখান থেকে পালিয়ে যা। আমি শহরের টিউন একাডেমিকে খবর দিয়ে দিয়েছি, তারা যে কোনো মুহূর্তে এখানে এসে পড়বে, নইলে তোমাদের প্যান্ট ভিজে যাবে। এর মধ্যে একজন আবার কথা বলার চেষ্টা করলো, কিন্তু ডক্টর তাকে আবার থামিয়ে দিল। ব্যাস, আরেকটি শব্দও নয়। সে তাকে ভয় দেখাচ্ছিল। ঠিক তখনই তার পিছন থেকে একটি ডেমন ফ্লাওয়ার তাকে আক্রমণ করে, আর এই সময় মেয়েটি সুযোগের সদ্ব্যবহার করে সেখান থেকে পালালো। সে সোজা জঙ্গলের দিকে দৌড়ায়, যেখানে তার সাথে একজন ব্যক্তির দেখা হয় যার নাম ছিল সুইয়া। সেখানে সুইয়া তাকে জিজ্ঞেস করে যে টিউনের কাজ এখন আংশিক হয়ে গেছে, আর মেয়েটি যখন বলে যে সেখানে নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে, তখন সে তৎক্ষণাৎ তাকে একটি নতুন মিশন দেয়, যেখানে তাকে পরীক্ষায় অংশ নিতে বলা হয়। এতে মেয়েটি তাকে জিজ্ঞেস করে, আমাকে কি সেখানে গোলমাল ছড়াতে হবে? না, তোমার কাজ শুধু সেই পরীক্ষায় অংশ নেওয়া এবং সেই সাথে একাডেমির ভিতরে প্রবেশ করা, যাতে আমরা ড্রাগন রাজার লুকিয়ে থাকার জায়গা খুঁজে বের করতে পারি। সে মেয়েটিকে এই আশ্বাসও দেয় যে ব্ল্যাক মুন কিং তাকে কোনো মূল্যে ক্ষতি করবে না এবং এই সুযোগটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। সে তাকে একটি কাপড় দিতে দিতে বলে, এর মধ্যে একটি জাদুকারী মন্ত্র আছে যা তোমার লিঙ্গ পরিবর্তন করে দেবে, ফলে কেউ তোমাকে চিনতেই পারবে না এবং তুমি পরীক্ষায় উত্তীর্ণ হবে। কিন্তু যদি তোমার পরিচয় ধরা পড়ে যায়, তাহলে আমরা বাধ্য হয়ে তোমাকে মেরে ফেলবো। আর একটা কথা মনে রেখো, এই মোহ পরিবারের অংশ, সে সবসময় তারও সাথে থাকে এবং তার জন্যই মরে। এই সময় এদিকে ডকচু নিজেকে একটি ড্রেমন ফ্লাওয়ার গাছের সামনে দেখতে পায়, যেখানে সে বুঝতে পারে না সে এখন কি করবে। সে পালানোর চেষ্টা করে, কিন্তু ধরাম করে পড়ে যায়। এর মধ্যে সে একটি অদৃশ্য কণ্ঠস্বর শুনতে পায়, তুমি কি শক্তি চাও? তখন এই পুরো এলাকা আলোয় ভরে যায়, আর দেখতে দেখতে ডকচু একটি ভয়ঙ্কর প্রাণীতে রূপান্তরিত হয়। পরের মুহূর্তে সে ডেমন ফ্লাওয়ার গাছটিকে কেটে ফেলে, কিন্তু পরের মুহূর্তে সে আবার জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে, তখন সে নিজেকে নিজের বাড়িতে দেখতে পায়। এই সময় সে বোঝার চেষ্টা করে সে কোথায় আছে। ঠিক তখনই তার মা তাকে একটি পাত্র দিয়ে স্বাগত জানিয়ে বলে, আমি সারা রাত তোকে খুঁজছিলাম, আর তুই জঙ্গলে পিকনিক করছিলি। একই সাথে তিনি তাকে আরো 2-3 বার মারেন। এতে ডক্টর চিৎকার করে বলে, মা থামো, আমার মাথা ফেটে যাবে। ওহ, বড় শেষে মাথা ফেটে যাবে, নাটকবাজ। চল এখন তাড়াতাড়ি করে ক্যাফেতে আমাকে সাহায্য করবি, বুঝলি? এতে ডকচু প্রচন্ড রেগে যায় এবং সে বলে, মা কিন্তু আমার তো আজ সেই টিউনের পরীক্ষা দিতে যেতে হবে, তাহলে আমি যাই? এই কথা শুনে তার মা তাকে কোথাও যেতে পরিষ্কার বারণ করে দেয়, কিন্তু শেষ পর্যন্ত যখন সে মানল না, তখন তিনি তাকে দড়িতে বেঁধে সোজা বাজারে চলে গেলেন। এদিকে কিছুক্ষণ পরেই না জানি কোথা থেকে জিফেং সেখানে চলে আসে এবং ডকচুকে বাধা অবস্থায় দেখে জোরে জোরে হাসতে শুরু করে। সে তাকে বিরক্ত করতে করতে বলে, হ্যাঁ ভাই, আমার বাংলার সুপারস্টার, কোনো সাহায্য লাগবে নাকি? যদি হ্যাঁ হয় তাহলে আমাকে বল লালটু। ব্যাস, আর কি ছিল? ডকচু তৎক্ষণাৎ তাকে সাহায্যের কথা বলে দিল। এরপর জিফেং তাকে পরীক্ষার জন্য নিয়ে যায়। আর এই সময় রাস্তায় ডকচু একটি মেয়ের সাথে ধাক্কা খায়, কারণ সেই মেয়েটি গত রাতে সেই রিওই ছিল, কিন্তু এবার সে ছদ্মবেশ ধারণ করেছিল। এদিকে রিও শুধু এটুকু বুঝতে পারলো যে এই সেই ছেলেটি তো ছিল যার সাথে গত রাতে জঙ্গলে দেখা হয়েছিল। আসলে সে এটা কিছুতে বুঝতে পারছিল না যে সে এখনো পর্যন্ত কিভাবে বেঁচে আছে, ডেভিলস প্লান্ট তার কাজ কিভাবে করলো না। এর সাথে রিও তার জাদু ব্যবহার করে তাদের পিছনে ঠেলে দিয়ে নিজের প্রতিযোগিতা এগিয়ে গেল। এদিকে ধীরে ধীরে বাকি প্রতিযোগীরাও সেখানে পৌঁছে গেল, যেখানে পরীক্ষা পরিচারিকের নিয়ম ঘোষণা করেন। এদিকে রিও ডকচুকে দেখে ভাবে, আমাকে ওকে জিততে দেওয়া চলবে না, নইলে আমি ধরা পড়ে যাব। সেখানে প্রতিযোগিতা প্রধান নিয়মগুলো বোঝানোর পর ঘোষণা করেন যে প্রথম পরীক্ষা হবে উপলব্ধি এর, যা একটি জঙ্গলে অনুষ্ঠিত হবে এবং যা অডোমেন প্রাণীতে ভর্তি থাকবে। শুধু তাই নয়, অংশগ্রহণকারীদের নিজেদের স্পিরিচুয়াল এনার্জি ব্যবহার করে এই প্রাণীগুলোকে খুঁজে বের করতে হবে এবং তাদের ধরতে হবে। আর সবার আসল লক্ষ্য হবে র্যাঙ্ক 3 বা তার উপরের অডোমেনকে ধরা। এর সাথে তিনি একটি পোর্টাল খুলে জানান যে পরীক্ষার এই স্তরে শুধু প্রথম 200 জন অংশগ্রহণকারী উত্তীর্ণ হবে। এই বলে তিনি সবাইকে জঙ্গলের দিকে নিয়ে যান। ওদিকে জঙ্গলে ঢুকতে সব অংশগ্রহণকারী অডোমেন প্রাণীদের খুঁজতে শুরু করে দেয়। এদিকে ডকচু কিছুক্ষণ জঙ্গলে ঘুরতে থাকে এবং অবশেষে সে একটি অডোমেন প্রাণী দেখতে পায়, কিন্তু যেই ডকচু তাকে দেখে, তার পিঠে একটি অদ্ভুত চিহ্ন তৈরি হয়, যেটি দেখে প্রাণীটি ভয়ে উল্টো দিকে দৌড়া পালায়। এরপর সে আরো একটি প্রাণী খুঁজে, কিন্তু প্রতিবারও যে কোনো প্রাণী তার কাছে আসে, তার পিঠে সেই একই চিহ্ন দেখা যায়, যা থেকে একটি অদ্ভুত দুর্গন্ধ বের হয় এবং সব প্রাণী তার থেকে ভয়ে পালিয়ে যায়। আর এমনটা ততক্ষণ পর্যন্ত হতে থাকে যতক্ষণ একটি অডোমেন বাঘ তার উপর আক্রমণ করে। একদিকে যেখানে বাঘের সেই আক্রমণে বাকি সবাই পালিয়ে গেল, অন্যদিকে বাঘটি ডকচু এর উপর ঝাঁপিয়ে পড়ে আর তার পা আহত করে দেয়। আবারও তার সেই পিঠে একই চিহ্ন দেখা যায়, যা দেখে বাঘটিও ভয় পেয়ে পালিয়ে যায়। অন্যদিকে রিও একটি গাছের পিছন থেকে এই সবকিছু দেখছিল। ডকচু যে তখন ব্যথায় ছিল, একটি মেয়েকে তার দিকে আসতে দেখে। মেয়েটি এসে তাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? মেয়েটি তার পা দেখে এবং তাকে বলে, ধন্যবাদ আল্লাহ, আঘাতটা বেশি গুরুতর নয়, আমি এখন এটি ঠিক করে দিচ্ছি, চলো হাসো। এর সাথে সে তার স্পিরিচুয়াল এনার্জি তার জখমের উপর ব্যবহার করে এবং বলে যে
এবার তোমার ভালো লাগবে। এই সময় তার বাংলার সুপারস্টারের মধ্যে না জানে কোথা থেকে সাহস এসে গেল। সে সরাসরি মেয়েটিকে তার নাম জিজ্ঞেস করলো, তোমার নাম কি? ঠিক তখন ওর পেছন থেকে কোথাও থেকে কারো কণ্ঠস্বর শোনা যায়, ম্যাডাম, আপনার যদি কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে অডামেন ধরতে সাহায্য করো না। যেটি শুনে মেয়েটি সেখান থেকে চলে গেল। এরই মধ্যে ঘোষণা করা হয় যে 191 জন অংশগ্রহণকারী উত্তীর্ণ হয়ে গেছে এবং এখন শুধু 9টি জায়গা বাকি আছে। এই শুনে ডকচু প্রথমে চিন্তায় পড়ে গেল যে সে এখন কি করবে, কিন্তু তারপর সে একটি পরিকল্পনা করে। তার পরিকল্পনা অনুযায়ী সে বাঘের জন্য একটি ট্র্যাপ পাতবে, যার জন্য সে তার শার্ট দিয়ে একটি ডামি তৈরি করলো যাতে বাঘের সেই গন্ধ আসে এবং সে তার দূর থেকে পালায়। তারপর সে নিজে আরো নোংরা গন্ধ ছড়িয়ে কাছে দাঁড়ায় যাতে বাঘটি সেই ডামি থেকে দূরে পালিয়ে তার জালে আটকা পড়ে যায়। অবশেষে এমনটাই হলো এবং পরিকল্পনা কাজ করে গেল। বাঘটি সত্যি জালে পড়ে গেল। এরপর ডকচু তার উপর একটি বড় পাথর মেরে তাকে বাঁধে এবং ট্রেনের ফিনিশ লাইনের দিকে নিয়ে যেতে থাকে। জানি না কেন এই অডোমেনরা আমাকে ভয় পায়। আমার মাথাতে কোনো শিং নেই, তাই না? কিন্তু ছাড়ো, এতে কি বা আসে যায়? আমি তো ভাই নিজের বাঘের একটি ধরে নিয়েছি। এখন দূরে দাঁড়িয়ে রিও গাছ থেকে সবকিছু দেখছিল এবং পরের মুহূর্তে সে বাঘটির উপর কিছু জাদুকরি পাতা ছুড়ে দিল, যার ফলে সেটি একটি ছোট্ট কিউব প্রাণীতে পরিণত হয়ে গেল। ওদিকে 199 জন অংশগ্রহণকারী উত্তীর্ণ হয়ে গিয়েছিল এবং পোর্টাল বন্ধ হতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ ডকচু এর কণ্ঠস্বর শোনা যায়, যে বাঘের পরিবর্তে একটি সুন্দর ছোট্ট প্রাণীকে টেনে নিয়ে আসছিল। সরো, দেখো, আমি একটি বাঘ ধরেছি। এটা দেখে প্রশিক্ষক তাকে বললেন, মজা করছো? এটা বাঘ? এবার ডকচু দৌড়ে দেখে অবাক হয়ে গেল। সে বলল, আমি সত্যি বাঘ ধরেছিলাম, এটা তো অন্য কিছুতে পরিণত হয়ে গেছে। এটা কি কাণ্ড! এ কথা শুনে সবাই জোরে জোরে হাসতে লাগলো। কিন্তু ঠিক তখনই সেই ছোট্ট প্রাণীটি একটি অদ্ভুত শক্তি ছড়িয়ে দেয়, যেটি দেখে প্রশিক্ষক তাকে চিনতে পারলেন। মনে পড়েছে, এটি তো সেই অডোমেন প্রাণী, কিন্তু হয়তো কেউ এটিকে কালো জাদুতে অভিশপ্ত করে দিয়েছে। এর সাথে তিনি এটা ভাবতে লাগলেন যে আসলে এটা কে করলো, আমাদের মধ্যে কি কোনো গুপ্তচর আছে? পরের মুহূর্তে প্রশিক্ষক ডকচুকে বললেন, তুমি অস্থায়ীভাবে এই রাউন্ডে উত্তীর্ণ, কিন্তু আমরা সেই বাঘটিকে পরীক্ষা করব। যদি এটি নকল প্রমাণিত হয় তাহলে কোনো বিতর্ক ছাড়াই আমরা তোমাকে অযোগ্য ঘোষণা করব, বুঝেছ? এরপর তিনি নতুন একটি পোর্টাল খোলেন এবং উত্তীর্ণদেরকে এক এক করে পরের পরীক্ষার দিকে পাঠান। ওদিকে রিও মনে মনে ভাবতে লাগলো যে পরের বার আমি তাকে এত সহজ একেবারেই ছাড়বো না। এবার সবাই পরের পরীক্ষার জায়গায় পৌঁছে গেল এবং এই সময় প্রশিক্ষক ঘোষণা করলেন যে এটি হলো অ্যাবেস ব্রিজ এবং এখন থেকে পরীক্ষা আরো কঠিন হতে চলেছে। তোমাদের কাছে এখনো সুযোগ আছে, যারা চায় তারা এখনো পিছিয়ে যেতে পারো, কিন্তু যে 50 জন অংশগ্রহণকারী সকাল সূর্য ওঠার আগে আমার সাথে পাশের স্থানে পৌঁছাবে তারা এই রাউন্ডের বিজয়ী হবে। এবং এর সাথে পরীক্ষা শুরু হয়ে গেল। এই সময় কিছু অংশগ্রহণকারী দৌড়াতে দৌড়াতে সেতুর দিকে ছুটে যেতে লাগলো। তখন জিফেন ডকচুকে জিজ্ঞেস করে, তুমি তাদের সাথে কেন দৌড়াচ্ছ না? এই পরীক্ষা তো সহজ হবে না। দেখো, প্রশিক্ষক নিজে এখনো সেতু পার করছেন না, আমাদের দেখতে হবে যে তিনি কিভাবে চলেন এবং তারপর সেভাবে আমাদের এগিয়ে যেতে হবে। একে বলে পরিকল্পনা। এতে জেফিং হেসে বলল, আমার জেমস বন্ড, তুমি এতটাও ভাবতে শুরু করেছো? বাহ বাহ বাহ, চলো আমার লালটু, আমার সাথে থেকে কিছু তো শিখেছো। কিন্তু যে সে ডকচু এর দিকে ফিরলো, সে দেখতে পেল যে ডকচু তার আগে থেকে দৌড়াতে শুরু করে দিয়েছে। দৌড়াতে দৌড়াতে ডকচু জোরে চিৎকার করে বলল, আরে লাপ্পু দেখ, সেই প্রশিক্ষক সেতু পার করে ফেলেছেন, এখন দেরি করার সময় নেই। তারপর কি ছিল? দুজনে দ্রুত দৌড়াতে শুরু করলো। এদিকে তারা যত দৌড়াতে থাকে কুয়াশা তত গভীর হতে লাগলো। এদিকে প্রশিক্ষক মনে মনে খুশি হয়ে ভাবছিলেন যে আমি তো আগে বলেছিলাম যে পরীক্ষা এত সহজ হবে না। অন্যদিকে রিও সেতুর উপর ছিল, যেখানে সে কিছু আক্রমণকারী গাছের থেকে পথ বের করার চেষ্টা করছিল। এই সময় সে লক্ষ্য করলো যে এই প্রাণীগুলো স্পিরিচুয়াল এনার্জির দিকে আকৃষ্ট হয়। এই কারণে এদেরকে দূরে রাখতে অন্য কোনো উপায় বের করতে হবে। এর মধ্যে সে সেতুর উপর জোরে জোরে আঘাত করলো, যার ফলে সেই গাছগুলো আরো বেশি কাছে আসতে লাগলো এবং এই উপলব্ধি হলো যে এদের শোনার ক্ষমতা খুব বেশি। এখন সে ভাবলো যে সেই ছেলেটা যে আমার সাথে ছিল সে দড়ির সাহায্যে সেতু পার করে গেল, তার মানে হয়তো আমি এই গাছগুলোর শক্তি যা ক্ষুধা সেটার ব্যবহার করে এদেরকে রাস্তা থেকে সরাতে পারি। ওদিকে ডকচু এবং জিফেন দ্রুত সেতু পার করছিল, কিন্তু ঠিক তখনই তাদের রাস্তায় কিছু প্রাণী আটকে রেখেছিল। তারা দেখলো যে কিছু অন্যান্য প্রতিযোগী চুপচাপ হামাগুড়িতে সেতু পার করছে। এটা দেখে জিফেন ডকচুকে পরামর্শ দিল, ওই দেখ, আমাদের এমনটা করা উচিত, তাও আবার কোনো আওয়াজ না করে। এর সাথে সবাই চুপচাপ হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল। এদিকে রিও তার স্পিরিচুয়াল এনার্জির একটি জোরালো বিস্ফোরণ ঘটালো, যার ফলে একটি খুব বড় দানব তাদের সামনে এসে গেল।
এবং সেই সাথে সে সবার রাস্তা আটকে দাঁড়ালো। এখন একদিকে যেখানে ছোট ছোট প্রাণীগুলো পেছন থেকে বাকি প্রতিযোগীদের উপর আক্রমণ করছিল, অন্যদিকে সেই বড় দানবটি সামনের দিক থেকে সবার রাস্তা আটকে দাঁড়িয়েছিল। এই সময় কিছু প্রতিযোগী দানবটির উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সেই মনস্টারটি পরের মুহূর্তে তাদের আক্রমণের চেয়ে বেশি শক্তিশালী আঘাত করে। এর মধ্যে প্রশিক্ষক সেতুর শেষ প্রান্তে পৌঁছে গেলেন, যেখানে তিনি তার পেছনে আরো দুজনকে আসতে দেখলেন, রিও এবং সেই ছেলেটি যে দড়ি দিয়ে পার হয়েছিল। তিনি মনে মনে খুশি হয়ে ভাবলেন যে এই বছর দুজন বড় প্রতিযোগী এসেছে। তিনি দুজনকে অভিনন্দন জানিয়ে তাদেরকে বলেন, তোমরা এত কঠিনতা সত্ত্বেও পরীক্ষাটি সম্পূর্ণ করেছো। এখন তোমরা দুজনে বিশ্রাম করো, কিন্তু হ্যাঁ, সকাল হওয়ার আগে এখানে পৌঁছে যেও, বুঝেছো তো? এদিকে রিও মনে মনে ভাবে, আমাকে যে কোনো মূল্যে সেই ডকচুকে উত্তীর্ণ হওয়া থেকে আটকাতে হবে। এদিকে ডকচুকে দানবটি ধরে ফেললো এবং সে জ্ঞান হারিয়ে ফেললো। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল, তখন সে বলল, আমি কোথায়? আমি কি মরে গেছি? তার চারদিকে একটি উজ্জ্বল আলো ছিল। ঠিক তখনও সে একটি বিশাল প্রাণীর জোরে শব্দ শুনতে পায়, যা শুনে সে সঙ্গে সঙ্গে উঠে পড়ে এবং নিজেকে অদ্ভুত একটি জায়গা দেখতে পায়। আরে, এটা কি নরকের দরজা? এর মধ্যে সে একটি অত্যন্ত ভয়ঙ্কর মনস্টার দেখতে পেল, যে তাকে শুধু এটুকু বলল, আলিয়া রে আলিয়া, তুই আমাকে ভুলে গেলি মনে হচ্ছে। এই কথা শুনে ডকচু এর মনে পড়ে যায় যে যখন ডেভিল ফ্লাওয়ার তাকে আক্রমণ করেছিল, তখন এই মনস্টারটি তার সাথে ছিল। সে সঙ্গে সঙ্গে উত্তর দিল, তুমি তো সেই যে ডেভিল ফ্লাওয়ারের আক্রমণের সময় আমার সাথে ছিল। এবার এই কথা শুনে রাক্ষসটি হাসতে হাসতে বলল, হ্যাঁ, তাহলে সাহেব শেষ পর্যন্ত চিনে গেল। অনেকদিন তো হলো আমাদের দেখা হয়নি, কিন্তু সাহেব, এতে কোনো পার্থক্য হয় না যে তুমি আমাকে চিনো বা না চিনো। কথাটা হলো যে অনেক মানুষ আমার শক্তির পরিচয় পায়নি, তারা আমার থেকে ভয় পেত। এই কারণে তারা আমাকে আমার ভিতরে সিল করে দিয়েছে। কিন্তু সাহেব, যদি তুমি সেই সিলটি ভেঙে দাও, তাহলে আমার পুরো শক্তি তোমার হয়ে যাবে। তারপর তো জীবন উপভোগ করবে, তুমি তোমার বন্ধুদেরও সাহায্য করতে পারবে, বুঝেছো? এর সাথে ডকচু এর সবকিছু মনে পড়তে লাগলো। আমরা অ্যাবেস এই ব্রিজেই ছিলাম। এই কথা শুনে মনস্টারটি বলল, একদম ঠিক বলেছিস, চল জলদি করে সিলের উপর হাত রাখ, কারণ স্পিরিচুয়াল এনার্জি ছাড়া তুই কিছু করতে পারবি না। এই কথা শুনে ডকচু সবকিছু বুঝতে পারলো। ওহো, এবার বুঝলাম, যদি আমি এই শিলটি স্পর্শ করি, তাহলে আমি সরাসরি শক্তি পাবো। সে মনস্টারটিকে বলল, ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করি। এদিকে যেই সে তার সিলের দিকে হাত বাড়াতে লাগলো, মনস্টারটি উত্তেজনা বাড়তে লাগলো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি হাত রাখ। কিন্তু এটা কি? হঠাৎ ডকচু থেমে গেল। এবার এটা দেখে মনস্টারটি তাকে জিজ্ঞেস করলো, তুই থামলি কেন রে বন্ধু? এর উত্তরে ডকচু তাকে বলল, কি গ্যারান্টি আছে যে তুমি আমাকে ক্ষতি করবে না যখন আমি শিলটি ভেঙে দেব? যদি তোমার এত শক্তি থাকে, তাহলে তোমাকে আমার ভিতরে কেন সিল করে রাখা হয়েছে? আর তাছাড়া আমি এমন কি বীর পুরুষ যে তোমার আমার সাহায্যের প্রয়োজন হচ্ছে? এই কথাটি শুনে মনস্টারটি জোরে জোরে হাসতে শুরু করে দিল। সে বলল যে সবকিছু জানতে চাই এই রাজপুত্র, কিন্তু এই কথাগুলো তোর জানার জন্য নয়। আমি তোকে আমার আসল শক্তি দেখাই। এর সাথে সাথে মনস্টারটি ডকচুকে একটি স্পিরিচুয়াল এনার্জি দিল, যা পেয়ে ডকচু কিছু অদ্ভুত অনুভব করলো। ওহো, তাহলে এটা হলো স্পিরিচুয়াল এনার্জি। আমি তো এটা আমার পুরো শরীরে অনুভব করতে পারছি। যার উপর মনস্টারটি বলল, অনুভব করলি তো? এবার প্রশ্ন করা বন্ধ কর আর গিয়ে তোর বন্ধুদের সাহায্য কর। এর মধ্যে ডকচু এর বন্ধুদের কথা মনে পড়ে, আর এক মুহূর্তে সে হাত ছিলের উপর রেখে দেয়। ওদিকে ব্রিজের অন্য প্রান্তে দাঁড়ানো প্রশিক্ষক চিন্তিত হয়ে শুধু এটা ভাবছিলেন যে পরীক্ষাতে এত কঠিন ছিল না যে শুধু দুজন সফল হতে পারলো, নিশ্চয়ই তো কিছু গোলমাল আছে। আবার ওদিকে রিও আবারও সেই রহস্যময় লোকটির সাথে দেখা করে, যে তাকে মিশনে পাঠিয়েছিল, যেখানে সেই লোকটি রিওকে বলল, তোমার কাজ হলো ভিতরে গিয়ে তথ্য জোগাড় করা এবং একাডেমিতে অনুপ্রবেশ করা। কিন্তু অটোম্যান বাঘের সাথে তুমি যা করেছো তা এড়িয়ে যাওয়া যায় না। যদি তুমি এভাবে মিশন চালিয়ে যাও, তাহলে সবার সন্দেহ হবে, আর যদি ধরা পড়ে গেলে তো মনে আছে সে তার কথা পুরো শেষ করতে পারেনি। হঠাৎ সে খুব শক্তিশালী এক শক্তির অনুভব করলো, তাতে সে প্রচন্ড চমকে উঠলো। এটা কে? ঠিক সে সময় এদিকে ডকচু সেই মনস্টারের শিল ভেঙে বাইরে বেরিয়ে আসে। এখন ডকচু নতুন রূপ নিয়ে মনস্টারের সামনে দাঁড়িয়ে ছিল। সে তার বন্ধুদের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রাখতে একদম প্রস্তুত ছিল, কিন্তু ডকচুকে তাকে মারতে কোনো কষ্টই করতে হলো না। সে এক আঘাতে তাকে শেষ করে দিল। এটি দেখে প্রশিক্ষক হতবাক হয়ে গেলেন। ওরে বাবা, একই ঝামেলা, এটা তো পরীক্ষার অংশ ছিল না, কিন্তু একাডেমিতে এর তদন্ত করতে হবে। এর সাথে তিনি এটি ঘোষণা করলেন যে যেসব প্রতিযোগী ব্রিজ পার করতে পেরেছে বা পারেনি, সবাইকে পাস বলে গণ্য করা হবে। কিন্তু ডকচুকে জিজ্ঞেস করলেন, তোমার কি নিশ্চিত বিশ্বাস আসে যে তুমি যেটা ধরেছিলে সেটা অটোম্যান বাঘই ছিল? উত্তরে ডকচু বলল, হ্যাঁ, আমার পুরো বিশ্বাস আছে। তখন প্রশিক্ষক বললেন, ঠিক আছে, তুমি তৃতীয় পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছ। এর সাথে তিনি নতুন একটি পোর্টাল খুলে জানান যে এটি সেই জাদুর প্রাচীর যা একাডেমিকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করে, আর এই প্রাচীর কোনো বাইরের লোক পার করতে পারবে না। এর সাথে তিনি এটাও বলেন যে একসময় ড্রাগন রাজার নেতৃত্বে টেম্পল অফ ম আমাদের একাডেমিতে আক্রমণ করেছিল,
যা ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। আমাদের যোদ্ধারা সাহসের সাথে লড়াই করেছিল, কিন্তু একের পর এক সৈনিক মারা পড়ে যাচ্ছিল। আর শেষ পর্যন্ত একাডেমিক মাস্টার ড্রাগন রাজাকে সিল করে যুদ্ধ জিতেছিলেন। কিন্তু এই ভয়ঙ্কর আক্রমণে আমাদের টিয়ন শহর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। এরপর একাডেমি প্রেসিডেন্ট একটি 3 স্তরের জাদুকরী বর্ম তৈরি করেন, যা আজ পর্যন্ত আমাদের সুরক্ষিত রেখেছে। কিন্তু কিছুক্ষণ পর প্রশিক্ষক ঘোষণা করলেন যে এখন থেকে আপনারা সবাই একজন নতুন গুরু পাবেন। এই কথা শুনে সবাই এমন খুশি হলো যেন তারা এই পরীক্ষা পাশ করার চাবি পেয়ে গেছে। কিন্তু যেই সবাই সামনের দিকে তাকালো, তাদের চক্ষু চড়গাছ হয়ে গেল, কারণ তাদের সামনে থেকে একটি 1.5 ফুটের লোক আসছিল। সে এসে খুব তাচ্ছিল্যের সাথে নিজে পরিচয় দিল, আমি তোমাদের নতুন গুরুজি, আর আমার নাম হলো ডো। এটা শুনে ছেলেরা তাদের হাসি থামাতে পারলো না, আর ডো তখনই তার দিকে লুকিয়ে পড়লো, আর তার হাত লাথি মারার কৌশলের সাহায্যে তাকে মাটিতে ফেলে দিল। আরে বোকা, তোর মতন লোককে তো আমি আমার গোপন পকেটে রেখে দেই, বুঝলি? এর সাথে সে সবাইকে একটি কুয়োর দিকে নিয়ে গেল, যেখানে প্রশিক্ষক ডকচিওর উপর নজর রাখতে বলেন। কাল সকাল 8টায় সবাই আমাকে এই জায়গাতে পাবে। যদি কেউ আমাকে খুঁজে না পাও, তাহলে আমার নাম ফিসফিস করে বলবে। আমি আমার মন পড়া জাদুকরী শক্তি দিয়ে তোমাদেরকে খুঁজে নেব। পরের দিন ডো তৃতীয় পরীক্ষার জন্য তথ্য দেয়। তাহলে প্রিয়রা, এই পরীক্ষা হবে পাওয়ার কার্ডের। প্রত্যেকে কিছু কার্ড দেওয়া হবে, বাকি কার্ডগুলো আপনাকে অন্যদের কাছ থেকে কেড়ে নিতে হবে। আর যে 1000 কার্ড জমা করবে সেই জিতবে, আর তাকে টিউন একাডেমিতে গ্রেড অফ আইডেন্টিটিতে ভর্তি করা হবে। এটা শুনে লোকে অবাক হয়ে গেল যে তারা অন্যদের কাছ থেকে কার্ড কিভাবে নেবে। এরপরে ডো তাদের বলল, এখানে কোনো নিয়ম নেই, আমাদের সবাইকে নিজেকে শিখতে হবে যে নিজের কার্ড কিভাবে রক্ষা করতে হয়, আর অন্যদের কার্ড কিভাবে নিতে হবে সেটাও আমাদেরও দেখতে হবে, তাও শুধু নিজের শক্তি আর যোগ্যতার উপর ভর করে। এদিকে ডো তার কথা শেষও করতে পারেনি যে ডকচু সেখান থেকে পানির মতো দ্রুত বেরিয়ে গেল। সে বলল যে এইসব ওদের ভুল, ওরা আমার সব কার্ড ছিনিয়ে নিয়েছে, এখন আমার কাছে শুধু 100টা আছে। কিন্তু কোনো ব্যাপার না, আমি এখন সেফ জোনে যাব আর ভাববো যে কিভাবে আমার কার্ডগুলো ফেরত নিয়ে আসবো। কিন্তু বিষয়টা এত সহজ ছিল না। ডকচু দৌড়াতে দৌড়াতে যেই বলল আমি প্রায় পৌঁছে গেছি, সেই সময় কেউ তাকে আক্রমণ করলো। সে পেছনে তাকিয়ে দেখলো যে তার পিছনে আরো 2জন লোক দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন বলল, নতুন শিক্ষার্থীরা কত সরল হয়, তাই না? এই বছর তোমরা আমাদের শিকার বাচ্চারা। এতে ডকচু বলল, কিন্তু পুরনো শিক্ষার্থীরা আমাদের সাথে কেন অংশগ্রহণ করছে? তখন তাকে যে ধরেছিল সে বলল, তোমার সব কার্ড আমাদের দিয়ে দাও, না হলে আমরা তোমাকে বর্তা করে দেব। এটা শুনে ডকচু কাকতি মিনতি করে বলল, আমি আগে সব কার্ড হেরে গেছি, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমাদের বোকা মনে করেছিস? তুই যদি সেফ জোনের দিকে যাচ্ছিস, তার মানে নিশ্চয় তোর কাছে কার্ড আছে। এর সাথে সে নিজের হাতের তালুতে শক্তি জড়ো করে ডকচিওর উপর আঘাত করতে যাচ্ছিল। ঠিক তখন ডকচিওর শরীরে একটি চিহ্ন জ্বলে উঠল এবং ডকচু নিজেকে পেছনে সরিয়ে নিতে সক্ষম হলো। এবার এই কাণ্ড দেখে তার নিজের বিশ্বাস হলো না। সে অবাক হয়ে বলল, এটা কি ছিল? এই অসাধারণ শক্তি আমার মধ্যে কোথা থেকে এলো? ঠিক তখন সেই লোকটি আবার তাকে আক্রমণ করতে এলো, আর ডকচু এটা অনুভব করলো যে সে যেন শত্রুর সব নড়াচড়া স্লো মোশনে দেখতে পাচ্ছে। এবার যেই 2জন ডকচুয়ের উপর ঝাঁপিয়ে পড়লো, ডকচু ঘুরে তাদের উপর ঝাঁপিয়ে পড়লো, যার ফলে তারা 2জন দূরে গিয়ে পড়লো। এর সাথে যখন সে লাফানোর চেষ্টা করলো, তখন সে অনেক কিছু পর্যন্ত উড়ে গেল। আর ঠিক তখনই বাতাস থেকে কিছু পাতা পড়তে লাগলো এবং গাছের শিকড় ডকচু এবং তাদের 3 প্রতিদ্বন্দ্বীকে জড়িয়ে ধরলো। আসলে এটি রিও ছিল। সে এসে তাদের সব কার্ড নিয়ে চলে গেল। পরের মুহূর্তে ডকচু দড়ি হলে খুলে তার কার্ডগুলো ফেরত নেওয়ার জন্য রিও এর পিছনে দৌড়ায়। ঠিক সেই সময় 2জন লোক কাউকে আক্রমণ করছিল, যেখানে তার সাথে দাঁড়ানো মেয়েটি বলল, আর করা নয়, আমাদের আসল উদ্দেশ্য ড্রাগনকে খুঁজে বের করা এবং রাজার লুকানো আস্তানা খুঁজে বের করা। এখন যদি তুমি সেই রত্নটা নষ্ট করো, তাহলে সে আমাদের ক্ষমা করবে না। ওদিকে ডকচু দ্রুত দৌড়াতে দৌড়াতে বলল, এই প্রথমবার যখন আমি নিজের মধ্যে এত শক্তি অনুভব করছি। সে দৌড়াতে দৌড়াতে একটি গাছের সাথে ধাক্কা খেলো, আর তখনই হঠাৎ তাদের কাছে একটি জোরদার বিস্ফোরণ হলো, যা থেকে তারা পালিয়ে সোজা সেখানে পৌঁছলো। আর সে দেখলো যে সেই 2জন লোক সেই মেয়েটির উপর আক্রমণ করেছে, যে আগে ডকচুকে সাহায্য করেছিল। এটি দেখে জিফেং বলল, ডকচু এরা খুব শক্তিশালী মনে হচ্ছে, আমরা এদের সাথে লড়তে পারবো না। কিন্তু পরের মুহূর্তে ডকচু হঠাৎ তাদের উপর আক্রমণ করলো। সে একজনকে মারার চেষ্টা করলো, কিন্তু তার আঘাত লক্ষ্যভ্রষ্ট হলো আর ডকচু মাটিতে পড়ে গেল। সে বিড়বিড় করলো, মনে হচ্ছে এই আক্রমণটা আমার দিকে ঘুরে এসেছে। তখন জিফেন দোয়া বোমা ছুড়ে মারলো, আর সবাই কোনো মতে পালিয়ে গেল। পালাতে পালাতে তারা দেখলো যে সেই অডমেন প্রাণীটি যাকে ডকচু আগে ধরেছিল, সেই তাদের কাছে থাকা রত্নটি চুরি করছে। যে মেয়েটি ডকচুকে সাহায্য করছিল সে বলল, এটা নিশ্চয়ই কোনো বিপজ্জনক জাদুকরী জিনিস। এর সাথে তাদের সামনে একটি চোখ দেখা গেল, যা মাটিতে ধাক্কা খেয়ে ফেটে গেল। ওদিকে পিছু করা সেই 2জন শত্রু আবারও তাদের উপর আক্রমণ করলো, কিন্তু ডকচু এবং তার সঙ্গীরা কোনো মতে বাঁচতে বাঁচতে পালাতে লাগলো। তারা সেফ জোনের দিকে দৌড়াচ্ছিল। ঠিক তখন হঠাৎ একটি খুব অদ্ভুত জিনিস তাদের ধরে ফেললো, আর তারপর তারা নড়তেও পারলো না। যেখানে একদিকে জিফেং এর মনে হচ্ছিল যে এখন এটাই তাদের শেষ, অন্যদিকে পরের মুহূর্তে কেউ তাদের দিকে বোমা ছুড়ে মারলো। কিন্তু এটা কি?
ডকচু এর শরীরে আবার সে চিহ্ন জ্বলে উঠল, যার ফলে সে বোমাটিকে ধীর গতিতে অনুভব করতে পারলো। সে সঙ্গে সঙ্গে বোমা তুলে ফেরত ছুঁড়ে মারলো, যার ফলে শত্রুরা মাটিতে পড়ে গেল। এখন এই পুরো ঘটনাটি এত তাড়াতাড়ি হলো যে জিফেং কিছুই বুঝতে পারলো না। সে জিজ্ঞেস করলো, ভাই এইমাত্র কি হলো? এর উত্তরে ডকচু তাকে বলল, এখন এটা আমার ব্যাপার, আমি এটা সামলে নেব। পরের মুহূর্তে শত্রুরা আরো বোমা ছুড়লো, কিন্তু ডকচু সবগুলোকে আটকে দিল, আর তার শরীর এখন প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিল। এখন আর কিছু করতে পারা তার সাধ্যের বাইরে ছিল। যাই হোক, যেই বোমা তাদের উপর পড়তে যাচ্ছিল, ডকচু জিফেংকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল, যার ফলে অরমেনের কাছ থেকে পড়ে থাকা রত্নটি তার উপর পড়ে গেল। আর তারপর একটি জোরদার বিস্ফোরণ হলো। এই বিস্ফোরণটি এত জোরে ছিল যে সবাই বিস্ফোরণটি অনুভব করতে পারলো। অন্যদিকে ডকচু হঠাৎ করে একটি অদ্ভুত জায়গায় পৌঁছে গেল, যেখানে সে আগে গিয়েছিল, যেখানে সেই মনস্টারটি বলল, দুর্বল মানুষ, তোমার শরীরে ছোট্ট জাদুঘরের রত্নের শক্তি সহ্য করতে পারেনি, এখন তোমার শরীরে ধীরে ধীরে শেষ হয়ে যাবে, আর আমি তোমাকে খেয়ে ফেলবো, এটাই আমাকে জাগানোর মূল্য। তখনই আরো একটা কণ্ঠস্বর শোনা গেল, যা একটি প্রাচীন মনস্টারের ছিল। আরে বোকা ড্রাগন! ডকচু যে পিছনে তাকালো, সে দেখলো যে ড্রাগন কিং সেখানে দাঁড়িয়ে ছিল। নিজের মাস্টারকে এত তাড়াতাড়ি ভুলে গেলি নাকি? এতে মনস্টারটি বলল, কিন্তু আপনি মানুষের শরীরে কেন? তখন ড্রাগন কিং বলল, সেটা তোমার কাছে কোনো ব্যাপার নয়, এই ছেলেটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আজ থেকে এর রক্ষা করা তোমার দায়িত্ব। যদি এর সাথে কিছু হয় তাহলে তুমি আমার কাজে বাধা দেবে, আর আমি তোমাকে কখনো ক্ষমা করব না, বুঝেছো? এর সাথে হঠাৎ ডকচু এর জ্ঞান ফিরল, এবং সে নিজেকে অন্য কোনো জায়গায় দেখতে পেল। তার পোশাকও বদলে গিয়েছিল। সে নিজেকে প্রশ্ন করলো, এসব কি হচ্ছে, আর এই কাপড়গুলো কোথা থেকে এলো? তখন সে সেই ড্রাগনের কণ্ঠস্বর শুনতে পেল, আমি সেই যে এই জাদুকরের টুকরো পার্পল ড্রাগন পরে রক্ষা করি। তোমার কাছে যে শক্তি আছে সেটা ডিমন কিং এর জন্য। এতে তুমি দ্রুত শক্তিশালী হবে, কিন্তু এখনো তুমি দুর্বল, তোমার এই শরীর সহ্য করতে পারে না। তাই আমি তোমার শরীরকে ঠিক করেছি, আর তোমাকে সামান্য শক্তি দিয়েছি। এর সাথে মনস্টারটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। অন্যদিকে সেই দুজন লোক যারা আগে রত্নটির সাথে ছিল, তারা ডকচুকে দেখে ফেললো। আরে ওই তো, অবশেষে আমরা আমাদের লক্ষ্যকে পেয়ে গেছি। নিশ্চয়ই এই সেই ছেলেটি যে ড্রাগনের পোশাকে আছে। আমাদের একে জীবিত ধরতে হবে, দেখে নেবো ওকে। তারা তার উপর আক্রমণ করতে যাচ্ছিল যে হঠাৎ করে বিদ্যুৎ পড়ল, যার ফলে তারা জোরদার ধাক্কা খেল। তারা দেখলো যে তাদের শিক্ষক সামনে দাঁড়িয়ে আছেন, যিনি বললেন, তোমরা সেফ জোনে মারামারি করছো, এটা নিয়মের বিরুদ্ধে। তখনই তাদের মধ্যে একজন জিজ্ঞেস করলো, কিন্তু এই সেফ জোনে কিভাবে এলো, যেখানে আমরা তো এর পেছনে ছিলাম? এতে ডকচু বলল, একদম সহজ, যখন বড় বিস্ফোরণ হয়েছিল তখন আমরা উড়ে সোজা সেফ জোনে এসে গেছি, বুঝলি এবার আহম্মদ? এই কথা শুনে তারা দুজন পালিয়ে গেল। তখন জিফেন ডকচুকে জিজ্ঞেস করলো, সত্যি করে বল ডকচু, সেই জাদুঘরের টুকরো শক্তি তোর কাছে কিভাবে এলো? এবার এতে ডকচু উত্তর দিতে যাচ্ছিল, তখন শিক্ষক বললেন, পরীক্ষা শেষ হতে আর 5 মিনিট বাকি আছে, যদি দেরি হয় তাহলে ফেল হয়ে যাবি। কিন্তু আমার কাছে তো একটা কার্ডও নেই। আর তারপরেই সবাই গেটের দিকে দৌড়াতে লাগলো। এটি তোমাদের শেষ ধাপ, তোমাদের পরিচয়ের দরজা। প্রত্যেককে নিজেকে জানতে হবে। যাদের কাছে 1000 কার্ড আছে তারা এই দরজা দিয়ে পার হতে পারবে এবং টিউন একাডেমির সদস্য হতে পারবে। এই কথা শুনে ডকচু সেখানে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। যদি আমি জানতাম যে সময় তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাহলে আমি কার্ড জমা করার দিকে মনোযোগ দিতে পারতাম। ওদিকে শিক্ষক সবাইকে বোঝালেন, যদি আপনার কাছে পুরো কার্ড থাকে তাহলে আপনি দরজা দিয়ে যেতে পারবেন। ভেতরে গিয়ে আপনি আপনার অরমেন শক্তির রং জানতে পারবেন। এখানকার প্রত্যেক শিক্ষকের আলাদা শক্তি এবং রং আছে, আর পাওয়ার কার্ডে আপনার প্রবেশের টিকিট। তারপর এক এক করে সবাই ভেতরে যেতে লাগলো। প্রথম ছেলেটি ভেতরে গেল, আর যে সে কার্ড লাগালো দরজা খুলে গেল, আর চারিদিকে কালো রং ছড়িয়ে পড়লো। এটা তার শক্তির রং ছিল। এরপর রিও গেল, আর তার রং সবুজ বেরোলো। তারপর এবং তার গ্রুপের লোকেরা ভেতরে গেল। যে ফোঙো সেই দরজার ভেতরে গেল আর পাশ হয়ে গেল। তখন ডকচু ভাবলো, এমনকি মৃত জি ফোঙো পাশ হয়ে গেল, আর আমি না। তখন ওই তার ভেতরের ড্রাগন থেকে আওয়াজ শোনা গেল, তুমি ভেতরে যাচ্ছ না কেন? এতে ডকচু বলল, কেউ আমার সব কার্ড চুরি করে নিয়েছে, এখন আমি ভেতরে কিভাবে যাই? ড্রাগন বলল, তোমার বেল্ট দেখো, যখন তুমি সেই দুজন লোককে হারালে তখন একটি জিনিস তোমাকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল, আর এটা আমাদের নতুন সম্পর্কের চিহ্ন। এতে ডকচু বলল, কিন্তু ভিতরে যাওয়ার জন্য 1000 কার্ড চাই, এই বেল্ট কি কাজে লাগবে? এটা শুনে ড্রাগন রেগে গেল। সে ভয় দেখাতে দেখাতে বলল, তুমি জানো না যে তুমি কার সাথে কথা বলছো? আমি ব্যাংরি ড্রাগন। এবার এতে ডকচু বলল, আমার বিশ্বাস হয় না, আমি তো এটাও জানি না যে তুমি কোথা থেকে এসেছো। ব্যাস, এটুকু শোনা পর্যন্ত দেরি ছিল যে ড্রাগন আগুন হয়ে গেল। সে বলল, আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি তোর মতো অকেজো লোকের উপর ভরসা করেছিলাম। ভুল হয়ে গেছে সাহেব, বড় ভুল হয়ে গেছে। না না, আরে গুরুজি, আমি তো মজা করছিলাম, এখনো যাচ্ছি, এই দেখো। এর সাথে সে দরজার কাছে পৌঁছে গেল, যেখানে সবাই তার উপর হাসার জন্য প্রস্তুত ছিল। যেই ডকচু কার্ড রাখলো, দরজা খুলে গেল, আর সে ভিতরে চলে গেল। যখন সে বাইরে এলো, দরজাতে লেখা ছিল যে কার্ডের সংখ্যা 0, স্পিরিচুয়াল কার্ড 1, আর সে এটি সফলভাবে পাস করে নিয়েছে। রং, কোনো রং ছাড়া। এটা দেখে সবাই হতবাক হয়ে গেল, এমনকি প্রশিক্ষকও।
ইতিহাসে এই প্রথমবার কোন শিক্ষার্থীর কাছে স্পিরিচুয়াল কার্ড আছে, আর তাও কোনো রং ছাড়া। তখন শিক্ষক বললেন, স্পিরিচুয়াল কার্ড পাওয়ার কার্ডের চেয়ে উচ্চ স্তরের হয়, তাই দরজা খুলেছে। শুধু এই কারণে ডকচু পাশ হয়ে গেছে। এর সাথে কাছে দাঁড়ানো কিছু লোক জোরে জোরে স্বজন পোষণ বলে চিৎকার করতে লাগলো। একজন বলল, প্রথমে বাঘের ঘটনা হলো, সেটাও ছেড়ে দিল। এখন এর বেগে 2000-এরও বেশি কার্ড ছিল, সব চুরি হয়ে গেল, তাও সে পাশ হয়ে গেল। আসলে হচ্ছেটা কি? তখন প্রশিক্ষক তাকে উত্তর দিলেন, যদি প্রতিবাদ করতে হয় তাহলে বেরিয়ে যাও, এখনই, এই মুহূর্তে। আমরা একটি সম্মানিত একাডেমি, আর তোমাদের মতো লোকদের এখানে কোনো কাজ নেই। এটা শুনে সবাই ডকচুর দিকে দৌড়ায় তাকে মারতে শুরু করে। তখন একটি মেয়ে এলো, আর সে তার শক্তিতে সবাইকে পিছনে ঠেলে দিল। সে বলল, দেখো, এই জায়গায় এই ধরনের বেহায়া আচরণ চলবে না। তখন প্রশিক্ষক তার পরিচয় একাডেমির ডেপুটি হেড হিসেবে করালেন। ব্যাস, আর কি ছিল? লোকজন তখন চিৎকার করতে লাগলো, আমরা বিচার চাই, আমরা বিচার চাই। ডকচু নকল করেছে আর একাডেমি তাকে সাহায্য করছে। যার উপর ডেপুটি হেড বললেন, দেখুন, প্রথমত শান্ত হন, আর দ্বিতীয়ত, পরিচয়ের দরজা একাডেমির সবচেয়ে স্বচ্ছ এবং সর্বোচ্চ নিয়ম। এর উপর কাউকে প্রশ্ন করার অনুমতি একেবারেই নেই। যেসব লোক সেই দরজাতে পার করে এসেছে তারা এখন একাডেমির সদস্য, আর তাদের সম্মান করা জরুরি। এর সাথে তিনি ডকচু এবং জিফেনকে বললেন যে এটা শেষ সতর্কবার্তা, পরের বার কথা হবে না, সোজা বের করে দেওয়া হবে, বুঝেছো? এর সাথে তিনি প্রশিক্ষককে ডকচু এর খেয়াল রাখতে বললেন, আর সেখান থেকে চলে গেলেন। এখানেই প্রথম পর্ব শেষ হয়। দ্বিতীয় পর্ব নিয়ে ফিরবো খুব শীঘ্রই। দ্বিতীয় পর্বের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।